বোলারদের তৈরি করার সুযোগ কি ব্যাটাররা হারাবে হেলায়? পাকিস্তানের বিপক্ষে টাইগাররা 3 উইকেট হারালো শেষ বেলায়। বাবরের কাছে থেকে সমীহ আদায় করেছেন নাহিদ রানা। সিলেট টেস্টের দ্বিতীয় তৃতীয় দিনে কি চাই তা ভালোই আছে জানা। মোহামেডানের 90 বছর পূর্তিতে তাক লাগিয়ে দিতে চান কর্তারা। আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি করার পরিকল্পনা। ইমরানুর দেশের দ্রুততম মানব আরও একবার হারানো মুকুট ফের ছিনিয়ে নিলেন শিরিন আক্তার। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। মুমিনুলের উইকেট হারিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। বোলাররা এদিন ছিলেন দুর্দান্ত, আর টাইগার টপ অর্ডার দেখাতে পারেনি বলার মতো কিছু। আর সে কারণেই ম্যাচে নিজেদের আগ্রাসন কিংবা নিয়ন্ত্রণ ধরে রাখা যায়নি। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। ওপেনার মাহমুদুল হাসান জয়ের টেস্ট 50 হলো হাফ ডজন পূরণ, তাও আবার মাত্র 58 বল খেলে। শুধু এই সংখ্যার দিকে তাকেই বলে দেয়া যায় টাইগার ওপেনার দারুণ মোমেন্টাম পেয়েছেন সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে। বাংলাদেশের লিডও ততক্ষণে ছাড়িয়ে গেছে 133। হয়ে যেতে পারত ক্যারিয়ারের 3 নম্বর সেঞ্চুরিটাও, কিন্তু অতিরিক্ত শট খেলার ভূত ভর করেছিল কি জয়ের ওপর? একটু ওভার কনফিডেন্স। যে আব্বাসকে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের 50 পেয়ে গিয়েছিলেন, তার বলেই তুলে দিলেন ক্যাচ। আর আব্দুল্লাহ ফজল সেটা লুপে নিতেও একদম ভুল করেননি। আগের দিন লিটনের সেঞ্চুরির সুবাদে জাত বাঁচানো গেছে কোনো মতে। তাই সিলেটের দ্বিতীয় দিন বোলারদের দিকে তাকিয়ে না থেকে উপায় ছিল না কোনো। টাইগার বোলাররা তাদের ওপর আস্থার প্রতিদানও যথারীতি দিতে শুরু করলেন দিনের দ্বিতীয় ওভার থেকেই। এবারে তাসকিনের বল আব্দুল্লাহ ফজলের ব্যাটের কানায় লেগে যায় লিটনের গ্লাভসে। 9 রানে ব্যাট করছিলেন তিনি। ঢাকা এক্সপ্রেসের আরেকটা সুইং করা বলে নিজের উইকেট হারিয়েছেন আরেক ওপেনার আজান আওয়াইস। চিত্রনাট্যে এবারে আগমন মেহেদী মিরাজের। শান মাসুদের সাথে বাবর আজমের পার্টনারশিপটা জমেই গিয়েছিল প্রায়, তবে সেটা আর ঘন হতে দিলেন না টাইগার স্পিনার। শর্ট কাভারে দাঁড়ানো সাবস্টিটিউট ফিল্ডার নাইম হাসানের হাতে ক্যাচ তুলে দিয়েছেন শান মাসুদ, ফিরেছেন 21 রানে। মিরাজের আরেকটা বল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে যায় সৌদ শাকিলের। কিপার লিটন তার বিশাল তালুতে নিয়েছেন ক্যাচটা। 79 রানে 4 উইকেট হাওয়া পাকিস্তানের। লাঞ্চ ব্রেক পর্যন্ত বাবর আজমের সঙ্গী হিসেবে থেকেছেন সালমান আগা। 50-র সেলিব্রেশনটা বাবর তুলে রেখেছিলেন দ্বিতীয় সেশনের জন্যই। কিন্তু ক্যাপ্টেন শান্তর আসল অস্ত্রগুলোর একটা নাহিদ রানা তার কারিশমা তখন শুরুই করেননি। খেল দেখাতে বেছে নিলেন মেন ইন গ্রিনদের সেট ব্যাটার বাবর আজমকেই। মিডল স্টাম্পের ফুল লেন্থ বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলেছেন বাবর। আউট হয়েছেন 68 রানে। সালমান আঘাও টেকেননি বেশিক্ষণ। 21 রান করে ফেরেন। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন মুমিনুলের হাতে। 13 রানে ফিরেছেন রিজওয়ান। দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের নামের পাশে 8 উইকেটে 208। শেষ সেশনে নাহিদ তাসকিনদের তাণ্ডবে বেশিক্ষণ টিকতে পারেনি পাকিস্তান। অল আউট হয় 232 রানে। টাইগাররা লিড পায় 42 রানের। জবাব দিতে নেমে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম। খুররম শেহজাদের বলে গালিতে শাকিলকে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র 4 রানে। এরপর মুমিনুলকে সাথে নিয়ে রানের গতি বাড়ান জয়। টাইগার ওপেনার 50-র পরপরই ফিরে যান। আর মুমিনুলের উইকেট দিয়ে সিলেট টেস্টে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। টাইগার ক্রিকেটের এই অন্যতম সফল ব্যাটারের ব্যাটে এবার 30 রান। ক্যাপ্টেন শান্ত 13তে অপরাজিত। কল্ড অফ হওয়ার আগে বাংলাদেশের বোর্ডে 3 উইকেটে 110। অঙ্কের হিসেবে পাকিস্তানের চেয়ে 156 রানের লিডে বাংলাদেশ। খালিদ জামিল, একাত্তর। রাওয়ালপিন্ডি থেকে সিলেট সিন বদলেছে, কিন্তু বদলায়নি বাবর আজমের ভাগ্য। যে উইকেটে রাজত্ব করার কথা, সেখানে নাহিদ রানার গতির আগুনে পুড়ে খাক বিশ্বসেরা ব্যাটার। নাহিদ যেন সাক্ষাৎ জমদূত। 39 বলে লড়াইয়ে 3 বার পরাস্ত। দ্বিতীয় ইনিংসে কি ফিরবে সুমতি? বিস্তারিত জানাচ্ছেন তাজিন খন্দকার। পিন্ডি টু সিলেট, নাহিদ রানা টু বাবর আজম, কি এক রাইভালরি! নাহিদ ঝড়ে যেন বাবরের একেবারে নাভিশ্বাস। রাওয়ালপিন্ডির সেই তপ্ত দুপুর হোক কিংবা সিলেটের সবুজ ঘাস, দিন বদলেছে কিন্তু বদলায়নি ভাগ্য।
ওই যে কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন, বিষয়টা ওরকমই বটে। মার খেয়েই যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। ব্যাট হাতে কই তিনি পেটাবেন তুলোধুনো করে তা না, বরং ছোট্ট একটা ছেলের পেইস আগুনে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছেন এই পাক ব্যাটার। নাহিদ রানা যেন তার কাছে এক জলজ্যান্ত আতঙ্ক। মাঘে যে শীত যায় না, বাবর ভেবেছিলেন পিন্ডির দুঃস্বপ্ন পিন্ডিতেই ফেলে এসেছেন, কিন্তু নাহিদ রানা যে নাছোড়বান্দা, সিলেটে এসেও বাবরকে সেই পুরনো তিতে স্বাদটাই উপহার দিলেন এই স্পিড স্টার। টাইগার ইয়াং ল্যাডের গতির কাছে যখন মস্তক একেবারে তার অবনত। মাত্র 14 দিনের ব্যবধান। গেল 3রা মেতে পিএসএল ফাইনালের পর অ্যারন হার্ডি মজা করে বলেছিলেন বাবর হয়তো নাহিদকে আর ফেস করতেই চাইবেন না। সেই রসিকতাই এখন বাবরের জন্য বিটার ট্রুথ হয়ে দাঁড়িয়েছে। আর যখন মিডল স্টাম্পের ডেলিভারিটি ফ্লিক করতে গিয়ে বাবর মিড অনে মুশফিকের হাতে ধরা পড়লেন, তখন তার চেহারায় ফুটে উঠেছিল চরম বিরক্তি। এ যেন নিজের ছায়ার কাছেই নিজের হেরে যাওয়া। নাহিদ রানার বিপক্ষে বাবরের পরিসংখ্যান এখন রীতিমতো নাইটমেয়ার। চলো দর্শক, এবার একটু পরিসংখ্যানেই চোখ রাখা যাক। 4 ইনিংসে 3 বার আউট বাবর। ড্রেসিং রুমে পাঠানো যেন নাহিদের অভ্যাসে পরিণত হয়েছে। মাত্র 39টা বলের মোকাবেলায় 3 বার পরাস্ত। ডট বলের পাহাড়, সে কথা আর কি বা বলি। 39 বলের 26টিতেই কোনো রান নিতে পারেননি বাবর আজম। নাহিদ যেন তাকে একদম খাঁচায় বন্দি করে ফেলেছেন। শুরুতেই বলছিলাম পিন্ডি থেকে সিলেট, এবারে একটু সে আলাপেই আসা যাক। 2024-এর সেই রাওয়ালপিন্ডি টেস্ট থেকেই শুরু এই ডমিনেন্স। নাহিদ রানা যখনই বল হাতে দৌড়ে আসছেন, বাবরের পায়ের নড়াচড়া যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে। কোনো ম্যাজিক্যাল ডেলিভারি নয়, বরং গতির সাথে নিখুঁত লাইনের মিশেলে বাবরকে ভুলের ফাঁদে ফেলছেন নাহিদ। অভিজ্ঞতায় টইটুম্বুর হয়ে এই তরুণ তুর্কির গতির কাছে বাবর আজম যেন বারবারই খেই হারিয়ে ফেলছেন। রানা যেন ওর কাছে সাক্ষাৎ এক জমদূত। সিলেট টেস্ট নিয়ে এখন ক্রিকেট পাড়ায় ফিসফাস। বাবর কি পারবেন নাহিদ ভীতি কাটিয়ে উঠতে, নাকি আবারও সেই চিরচেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে? নাহিদ রানা যেভাবে বাবরকে কাঁদিয়ে ছাড়ছেন, তাতে বাবরের মনে হতেই পারে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাজিম খন্দকার, ৭১। কথায় আছে ইট ছুড়লে পাটকেল খেতে হয়। নাহিদ রানার হুঁশিয়ারি, তাকে কেউ বাউন্সার দিলে তিনিও ছেড়ে কথা বলবেন না। ফিটনেস আর স্কিল ট্রেনিং এ কখনো ফাঁকি দেন না চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। সিলেট টেস্টের দ্বিতীয় দিন কেমন গেল, তৃতীয় দিনের লক্ষ্যের কথাও জানিয়েছেন নাহিদ। প্রশংসা পেয়েছেন প্রতিপক্ষ ব্যাটার বাবর আজমের। সাইফুল রূপকের রিপোর্ট। বাবর আজম, নাহিদ রানা যাকে বলে কয়ে আউট করে 2024 আমরা দেখেছি সিলেট টেস্টও, অথচ এই নাহিদ রানাও কিন্তু কদিন আগে বাবরের দলে খেলেছে পিএসএলে। ফাইনালে নাহিদ রানাকে নিয়ে যাওয়া হলো। নাহিদ রানা বাবর আজমকে শিরোপা হাতে উঠিয়ে দিয়েছে। 4 ওভারে 22 রানে 2 উইকেট। নাহিদ রানা বন্ধু ছিল। আবার বাবর আজম টেস্ট ক্রিকেটে ফিরলো, ঢাকা টেস্ট খেলতে পারেনি, সিলেটে ফিরলো, নাহিদ রানার বলেই আউট হলো। নাহিদ রানাকে কাছ থেকে দেখছেন বাবর আজম, নিজের দলে প্রতিপক্ষ শিবিরে নাহিদ রানাকে কত স্পেশাল মনে হয়? He's very talented, and the main thing is his pace. He's outstanding, and his control. And day by day, he's improved his bowling. I think wish you all the best for the future. বাবর আজম নাহিদ রানাকে হাইলি রেট করছেন। সামনের পিএসএলগুলোতেও নাহিদ রানাকে তার দলে রাখতে চাইবে, এটা বলাই যায়। নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে ফ্লাইং মোডে আছেন, সবাই পছন্দ করছে তার গতি, এগ্রেশন, তার ভ্যারিয়েশন। নাহিদ রানা নিজের খেলাটা কতটুকু এনজয় করছেন? বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারে আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। ক্রিকেট যেহেতু বেছে নিছি, সো এই জিনিসটাই খেলার জন্য আমার যে কাজগুলো করা লাগে বাইরে, সো এই জিনিসগুলো আমি সবসময় নিজের সাথে কখনো ধরেন করি না, নিজেকে কখনো ফাঁকি দেই না। চেষ্টা করি যে নিজের এফোর্টটা কিংবা নিজের ফিটনেসটা সবসময় হাই লেভেলে রাখার। নাহিদ, তাসকিন, মিরাজ, তাইজুল, 4 বোলারের দারুণ কৃতিত্ব। বাংলাদেশ কিন্তু লিড পেয়েছে, অর্থাৎ পাকিস্তান
কম করেছে বাংলাদেশের রান থেকে। 46 রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে, সেখানেও এগ্রেসিভ মেন্টালিটির ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। দিন শেষে 156 রানে এগিয়ে আছে বা লিডে আছে বাংলাদেশ। তৃতীয় দিনে কোন ছকে আগাবে, কত রান টার্গেট দিলে এখানে পাকিস্তানকে আটকে ফেলতে পারবে বা সময়টা থাকবে বাংলাদেশের ম্যাচটা জিতে নেয়ার? বর্তমানে একটা প্ল্যান যে আমরা যেহেতু টেস্টের 2 দিন শেষ হয়েছে, আরও 3 দিন আছে, আমরা কালকে যতক্ষণ পারবো ব্যাটিং করব। সেরকম কোনো টার্গেট নেই যে 200 কিংবা 250 300 দিতে হবে, কারণ লং টাইম পরে আসো, কালকের পরে আরও 2 দিন আছে। তো আমরা চেষ্টা করবো কালকে ফুল ডে ব্যাটিং করার। টেস্টে বাংলাদেশ বদলে গেছে। একটা সময় দেখা গেছে ভালো অবস্থান থেকে তারা হুট করে কলাপস করেছে বা খারাপ অবস্থানে চলে গিয়ে ম্যাচ হেরেছে বা ছিটকে গিয়েছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাটিংয়ে বোলিংয়ে খারাপ সময়টা দারুণভাবে ওভারকাম করতে পারছে এবং দারুণভাবে কামব্যাক করে প্রতিপক্ষকেই বিপদে ফেলছে। এই টেস্টে যেমন লিটনের কামব্যাক, এই টেস্টে যেমন বোলারদের কামব্যাক এবং পরবর্তীতে সেকেন্ড ইনিংসে জয়ের একটা কাউন্টার পাঞ্চ, দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করা, সব কিছু মিলিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা যে বদলে যাচ্ছে, টেস্ট ক্রিকেটাররা যে ভিন্ন লেভেলে খেলছে, সেটারই কিন্তু একটা সিমটম। সাইফুল রূপক, 71, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। হারানো গৌরব ফেরাতে 8 ঘাট বেঁধে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পরিষদ। 90 বছর পূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি হিসেবে এনে চমক লাগিয়ে দিতে চায় তারা। ক্লাবের উন্নয়নকে গতিশীল করতে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে ঢাকা 8 আসনের এমপি মির্জা আব্বাসকে। শুধু বাইরের চাকচিক্য নয়, মাঠের খেলায় আনতে চায় পরিবর্তন। সেই সাথে ইউরোপের আদলে ফ্যান ক্লাব গঠন করার উদ্যোগও নিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। 1936 সালে প্রতিষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের 90 বছর পূর্তি অনুষ্ঠান কেমন হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই রবিবার সকালে আয়োজন করা হয় পরিচালনা পরিষদের মিটিং। সভাপতি বরকতুল্লাহ বুলু ছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া, নীলোফার চৌধুরী মনি সহ অন্যান্য পরিচালকবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয়েছে জমকালো আয়োজনে 90 বছর পূর্তি উদযাপন করা হবে। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি করার পরিকল্পনার কথাও জানিয়েছে তারা। যদিও অনুষ্ঠানের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। গণপূর্ত মন্ত্রী থাকাকালে মির্জা আব্বাসের কল্যাণে এই ক্লাবের জমি পাওয়া যায়, তাকেও সেজন্য ধন্যবাদ জানানো হয়। একই সাথে সভা চলাকালেই ক্লাব সভাপতি বরকতুল্লাহ বুলু, এমপি ও ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া সরাসরি মির্জা আব্বাসকে ফোন করে ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান করার প্রস্তাব দেন এবং তিনি সেই প্রস্তাবে রাজিও হন। গেল মৌসুমে 22 বছর পর ফুটবল লিগের শিরোপা জেতে মোহামেডান। তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, আমরা তার কাছে কৃতজ্ঞ এবং এই জায়গাটাই অনেকই ছিল তার ঐকান্তিক প্রচেষ্টায় 1 লক্ষ টাকা মাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে সে ব্যবস্থা করে দিয়েছিল। আমরা এটা স্থায়ী মানে পার্মানেন্টলি এটা মোহামেডান ক্লাবের সম্পত্তি হয়ে গেছে। জাতীয় অ্যাথলেটিক্সে ইমরানুর রহমানকে চ্যালেঞ্জ জানাতে পারলেন না কেউ। আবারও জিতে নিয়েছেন দেশের দ্রুততম মানবের খেতাব। 1 বছর পর আবারও হারানো মুকুট ফিরে পেলেন শিরিন আক্তার। দ্রুততম মানবী হয়েছেন তিনি। 49তম জাতীয় অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার স্প্রিন্টে 10.58 সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে 6 বার সেরা হয়েছেন তিনি। একই ইভেন্টে 10.86 সেকেন্ড নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। এদিকে মেয়েদের বিভাগে সেরা হওয়া শিরিন দৌড় শেষ করেছেন 12.10 সেকেন্ডে, আর তাতে জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে 17 বার দ্রুততম মানবী হলেন শিরিন আক্তার। গত সামার অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়ন সুমাইয়া জায়গা পাননি, সেরা 3-এ হয়েছেন চতুর্থ। ঘরের মাঠ, গ্যালারির গর্জন, পতাকার সমুদ্র শুনতে যেন বিশ্বকাপের জয়ের পারফেক্ট ফর্মুলা, কিন্তু ইতিহাসের স্কোরবোর্ড বলছে অন্য কথা। 22 আসরে বিশ্বকাপে মাত্র 6 স্বাগতিক দেশ ট্রফি তুলেছে নিজের মাটিতে। বাকিদের জন্য হোম অ্যাডভান্টেজ অনেক সময় হয়ে উঠেছে হোম প্রেশার। স্বাগতিকদের জয়, কান্না আর ভাঙা স্বপ্নের গল্প নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর নূর। বিশ্বকাপের মাঠে ঘাস একই, বলও একই, তবু নিজের দেশে নামলে জার্সির ওজন যেন বেড়ে যায় কয়েক গুণ। গ্যালারি তখন শুধু গান গায় না, বুকের ভেতরে দাবি তোলে জিততেই হবে। আর সেই দাবির নিচেই কখনো জন্ম নেয় ইতিহাস, কখনো ভেঙে যায় একটি জাতির ঘুম। 2026 বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে এবার দেখে নেওয়া যাক দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ইতিহাসে বিশ্বকাপ মুদ্রার সেই 2 পিক। 1930 সালে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ আয়োজন করলো, আর প্রথম শটেই গোল। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ট্রফি ঘরেই রাখলো তারা। 4 বছর পর ইতালিও করলো একই কাজ। চেকোস্লোভাকিয়াকে হারিয়ে বুঝিয়ে দিল ঘরের মাঠে শুধু স্বপ্ন দেখা যায় না, ছিনিয়েও আনা যায়।
এরপর 1966 সাল ওয়েমলিতে ইংল্যান্ডের সেই সোনালী বিকেল, পশ্চিম জার্মানিকে হারিয়ে নিজেদের একমাত্র বিশ্বকাপ জিতল থ্রি লায়ন্স। 1974 সালে পশ্চিম জার্মানি, 1978 সালে আর্জেন্টিনা আর 1998 সালে ফ্রান্স স্বাগতিকদের ড্রেসিং রুম থেকে ট্রফির মঞ্চ পর্যন্ত পথটা শেষ করতে পেরেছিল এই কয়জনই। জিদানের হেডে ব্রাজিলকে হারানো ফ্রান্সের সেই রাত আজও যেন প্যারিসের আকাশে ঝুলে থাকা এক ফুটবল চাঁদ। 1950 সালে ব্রাজিল ভেবেছিল মারাকানা হবে উৎসবের ঠিকানা, কিন্তু উরুগুয়ে সেটিকে বানিয়ে দিল নীরবতা স্টেডিয়াম। 1958 সালে সুইডেন ফাইনালে উঠলেও পেলের ব্রাজিল থামায় তাদেরকে। চিলি 1962 ও ইতালি 1990 তৃতীয় হয়ে সম্মান রেখেছিল। মেক্সিকো 1970 ও 1986 দুইবারই কোয়ার্টার ফাইনালে গিয়ে বুঝিয়েছে ঘরের মাঠে লড়াই করা যায়, কিন্তু ট্রফি ছোঁয়া অন্য এক খেলা। 2002 সালে দক্ষিণ কোরিয়া লিখেছিল এশিয়ান ফুটবলের রূপকথা, জাপানের সঙ্গে যৌথ আয়োজক আর মাঠে সেমিফাইনাল পর্যন্ত দৌড়। সেটা ছিল স্বপ্নের কাউন্টার অ্যাটাক, তবে স্বাগতিকের গল্প এমন উজ্জ্বল নয়। দক্ষিণ আফ্রিকা 2010-এ গ্রুপ পর্বে বিদায় নিলেও জয় পেয়েছিল, লড়েছিল। কাতার 2022-এ হারল 3 ম্যাচেই, ইতিহাসের সবচেয়ে মলিন স্বাগতিক পারফরমেন্স। 2026 সালে মঞ্চ আরো বড়, 48 দল, 3 আয়োজক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মেক্সিকো হবে প্রথমবার 3বারের মতো আয়োজক দেশ, কানাডা হবে প্রথমবারের মতো স্বাগতিক। তবে প্রশ্ন একই থাকবে, গ্যালারির গর্জন কি গোল বানাতে পারে, নাকি বিশ্বকাপ আবার বলবে ঘরের মাঠ আপনাকে সাহস দেয় কিন্তু ট্রফি নয়। জুবায়ের নূর, 71। দিদিয়ের দেশম নাকি লিওনেল স্ক্যালোনি, বিশ্বকাপের প্রসঙ্গে কাকে রাখবেন এগিয়ে? টপ 3-তে কার্লো আনচেলত্তিকে না রেখে তো উপায় নেই। মাঠের ফুটবলের সাথে ম্যাজিকটা চলবে ডাগ আউটেও। আসন্ন বিশ্বকাপে নামে ভারে এগিয়ে কোন দলের কোচ? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। নাম আছে, ভার আছে, নাই অভিজ্ঞতা। কার্লো আনচেলত্তির জাতীয় দলের এক্সপেরিয়েন্সটা স্ক্যালোনির ধারে কাছেও না। দিদিয়ের দেশমের অভিজ্ঞতাটাকে আবার টক্কর দিয়ে বসেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। এবারের বিশ্বকাপে কোন দল সবচেয়ে হাই প্রোফাইল কোচ নিয়ে মাঠে নামছে? শুরুটা কার্লো আনচেলত্তিকে দিয়েই করা যাক। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা কোথায় সফল হননি তিনি, কিন্তু গ্রেটেস্ট শো অন আর্থে কখনোই হেড কোচের হিসেবে পারফর্ম করা হয়নি তার। তাই ব্রাজিলের হেক্সা মিশনে আনচেলত্তি কতটা তাক লাগাতে পারবেন সেই প্রশ্নটা থেকেই যায়। কারণ সেলেসাওদের টার্গেট বিশ্বকাপ জেতা, আর সেখানে পরিসংখ্যান বলে বিদেশি কোনো কোচ ব্রাজিলকে শিরোপা জেতাতে পারেনি। আনচেলত্তি কি পারবেন সেই প্রথা ভাঙতে? এবার আসা যাক ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ব্যাপারে। প্রথমবার বিশ্বকাপে কোচিং করিয়ে দলকে শিরোপা দিয়েছেন স্ক্যালোনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোচ হিসেবে এবার সেরাদের দৌড়ে তারই এগিয়ে থাকার কথা। তবে 2বার বিশ্বকাপ ফাইনাল খেলা দিদিয়ের দেশম স্ক্যালোনির সাথে করছেন কম্পিটিশন। গেল 3 বিশ্বকাপের ফ্রান্সের ডাগ আউট সামলেছেন দিদিয়ের দেশম। এর মধ্যে দলকে পরপর 2বার নিয়ে গেছেন ফাইনালে, শিরোপা জিতিয়েছেন একবার। পারফরমেন্স, এক্সপেরিয়েন্স সবকিছুর বিচারেই দিদিয়ের দেশম এগিয়ে। আপাত দৃষ্টিতে ওকে সেরা 3 কোচের মধ্যে সবার উপরে রাখতে হবে। যেভাবে দলকে গুছিয়ে বারবার শিরোপা রেসে রেখেছেন এগিয়ে, তাতে এবারও আশা করতে পারেন দিদিয়ের দেশমই ডাগ আউটে ঝড় তুলবেন। তবে অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও পারফরমেন্সটা কিভাবে আদায় করে নিতে হয় সেটা ভালোভাবেই জানেন লিওনেল স্ক্যালোনি। শিরোপা দেশমকে হারিয়েই ঘরে তুলেছিলেন তিনি, তাই স্ক্যালোনির বিপক্ষে দেশমকে এগিয়ে রাখার সুযোগ নাই। সেরা দল আর সেরা কোচ দুটার লাক্সারিটাই পাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ডাগ আউটে হেভিওয়েট কোচ পাওয়ার রেসে ব্রাজিল, ফ্রান্সকে বিট করেছে আর্জেন্টাইনরা। সেই হিসেবে প্রশ্নটা তুলতেই পারেন, এবারও কি শিরোপা যাচ্ছে মেসিদের ক্যাবিনেটে? আবু নাইম, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।